বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব এবং আমার ডানে রয়েছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ। স্বাগত আপনাদের দুইজনকে এই তৃতীয় মাত্রায়। 5ই অগস্ট বাংলাদেশের যে বিজয় হয়েছে, বাংলাদেশের জনগণের যে বিজয় হয়েছে, আপনাদের কাছে প্রশ্ন, ইতিমধ্যে কিছুদিন অতিবাহিত হয়েছে, কি মনে হচ্ছে এই বিজয়ের মেয়াদকাল কতদিন, মানে এই বিজয় আমরা কতদিন ধরে রাখতে পারবো এবং সামনে এগিয়ে নিতে পারবো? আপনাকে ধন্যবাদ। চ্যানেল আই তৃতীয় মাত্রা দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে সস্ত্রীয় সালাম। সহজ ববি হাজ্জাজকে আমার শুভেচ্ছা, আপনাকে ধন্যবাদ। শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের বর্তমানে এই পরিস্থিতি, আমি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়ে হাজার হাজার হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন তাদের মুক্তি কামনা করে আমি কথা বলতে চাই। আমি প্রথমে আপনাকে একটা ধন্যবাদ দিতে চাই। আমি তখন আত্মগোপনে ছিলাম, আপনি নিজে যেভাবে কথাগুলি বলেছিলেন ওই দিন, যে সরকারকে কেন যেতে হবে, কীভাবে যেতে হবে, কী পরিস্থিতি, আমি শুধু ভাবতেছিলাম শহীদ রাষ্ট্রপতি 1971 সালে ওই স্বাধীনতার ঘোষণা দেওয়ার পর যদি দেশ স্বাধীন না হতো তাহলে কোর্ট মার্শাল হতো। আপনার অবস্থা হতো তার চেয়ে করুন। যে ভাষায় আপনি বললেন, ওই বলার পরে এই সরকার ক্ষমতা থাকলে যে আপনার কী দুর্দশা হতো সে অকল্পনীয়। তাই আপনি সাহস করে বলেছিলেন, এই জন্য আপনার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি, জাতি কৃতজ্ঞতা প্রকাশ করবে যে আপনার মতো সাংবাদিক যদি আমাদের ভিতরে মিডিয়াতে থাকতো তাহলে আমাদের এত বছর আমাদের কষ্ট করতে হতো না। থ্যাংক ইউ। আমি শুধু আমার কাজটা করেছি, একটু বেশিও না একটু কমও না, যেটুকু করার সাধ্য। এইটা যদি করতো তাহলে এত লাগতো না। এই সরকার, আমি একটা সত্য বলে আসলাম, এই সরকার পতনের মূল কারণ হলো এক শ্রেণীর সাংবাদিক সরকারকে একদম বিভ্রান্ত করেছে, এক শ্রেণীর বুদ্ধিজীবী। সরকার ভুল কাজগুলো তারা ধরিয়ে দেয়নি বলে অবস্থা। এখন আমি আশা করি এখন যারা সাংবাদিক আছেন, যারা এখন আমাদের ভিতরে কিন্তু এই ধরনের একটা প্রক্রিয়া চলছে। এই যে আমরা দীর্ঘদিন ধরে একটা আন্দোলন করলাম, জীবন দিলাম, আহত হলাম, জেলে গেলাম, বারবার গেলাম, ম্যাডাম খালেদা জিয়া মিথ্যা আমরা সাজা পেলো, তারেক রহমান সাজা পেলো। এখন এক শ্রেণীর সাংবাদিক, এক শ্রেণীর বুদ্ধিজীবী, তারা এই যে ছাত্ররা যে আন্দোলন করলো তাদের সাথে প্রতিপক্ষ করে দিতে চাচ্ছে, এরা কিছুই করে না। জিনিসটা ছিল যে ছাত্ররা আন্দোলন করেছে কোটা সংস্কার নিয়ে, কোটা সংস্কার যদি করে দিতে 20% আর মাঠে আসতো না। আবার এবার কোটা যদি আবার পুনর্বহাল না করে তাও মাঠে আসতো না। কিন্তু বাংলাদেশের এই বর্তমান সরকার কিন্তু যেতেই হতো, আজও কালকে যেতে হতো না, 1 বছর পরে যেতে হতো। কারণ এই যে সমস্ত মানুষের রক্ত, সমস্ত জীবনদান, কষ্ট সব কিছু মিলেই কিন্তু এই সরকার গিয়েছে। এবং সরকারের অনিয়ম, মিথ্যাচার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, টাকা পাচার, দুর্নীতি, ঘুষ সব কিছু মিলে মানুষ ছিল সরকারের প্রতি সাংঘাতিক রকমের বিক্ষুব্ধ, যে কারণে ছাত্রদের পক্ষে সমস্ত মানুষ নেমে পড়েছে। যে কারণে এই অর্জন হয়েছে, এই অর্জনটা ধরে রাখতে হবে। মানে কোনোভাবে এটাকে কোনোভাবে ব্যর্থতায় পর্যবেসিত হতে দেওয়া যাবে না। অনেক ষড়যন্ত্র হয়েছে, মাঝখানে কয়েকটা ষড়যন্ত্র হয়ে গেল। বিচার বিভাগ থেকে বিচারপতিরা করলেন, তার আনসারদের বিদ্রোহ শুরু করার মতো অবস্থা, তারপরে সচিবালয় বিভিন্নভাবে এখনও ষড়যন্ত্র হচ্ছে না তা না। সজাগ থাকতে হবে এবং সামনের দিকে দেশটা যেন পুনরায় আগের জায়গায় ফিরে না যায়। আমি যেমন আমাদের দায়িত্ব থেকে বলি, আগে যেমন ওই সরকার গণহারে মামলা দিত, গায়েবী মামলা, মিথ্যা মামলা, হাজার হাজার আসামি করত, এখানেও আমি দেখছি কয়েকটি জায়গায় এরকম। আমি সরকারকে আমি আহ্বান জানাবো, তাহলে ওদের সাথে আমাদের পার্থক্য কী? রাজশাহীর একটা ব্যাপারে 1200 আসামি, 1200 আসামির তো দরকার নেই। সুনির্দিষ্ট যারা এই ঘটনার সাথে জড়িত কাছাকাছি সেখানে হয়তো আর কিছু থাকতে পারে, কিন্তু হাজার হাজার আসামিদের কোনো প্রয়োজন নেই। এবং যেখানে যার যে ঘটনা, যেমন ধরেন এই সরকারকে আটকানো, এই সরকারের মন্ত্রীদের আটকানো বহু জায়গা আছে। যেমন ধরেন বিডিআর হত্যা যেটা হয়েছে, এটা দায়িত্ব সরকার কোনোভাবে এড়াতে পারবে না। এই দায় সরকারকে নিতেই হবে। এবং বিডিআর হত্যাকাণ্ডের পর বিডিআরদের বিচারের নামে নিয়ে গিয়ে এই যে মেরে মেরে সব হার্ট অ্যাটাক দেখিয়ে যে হত্যা করা হলো, এই দায় ক্রসফায়ার, গুম, ইলিয়াস আলী, চৌধুরী আলম, হিরু ভাই থেকে শুরু সুমন, শত শত মানুষকে হত্যা করেছে, গুম করেছে, এই দায়িত্ব সরকারকে নিতেই হবে। সেই জন্য এই যে যারা এই সরকারের সাথে ছিল যারা, তারা কেউ দায় এড়াতে পারবে না। তারপরে এই সাথে আমি বলবো, এই জিনিসটাকে আরও ক্ষতিগ্রস্ত করেছে এদের বিচার বিভাগ। এই যে খায়রুল হক সাহেব প্রধান বিচারপতি, উনি তো আজকে সমস্ত হত্যা, এই যে গণতন্ত্র সব কিছু মরিছে, তত্ত্বাবধায়ক সরকার বিধান বাতিল হয়নি, বারবার আপনার এখানে বলেছি বাতিল হয়নি, বাতিল হতে পারে না। এটা গণ আন্দোলনের মুখে যখন সর্বসম্মতিক্রমের জন্য একটা সিদ্ধান্ত হয়, একটা আইন পাস হয়, সেটা বাতিল করতে পারে না কোর্ট।
সেটা মিথ্যা একটি দিয়ে করে দেশকে অরাজকতা সৃষ্টি করেছে। আজকে আমি আপনাকে দাবি করব, এই যে বিচারকেরা আমাদের মিথ্যা মামলা দিয়েছে, মিথ্যা মামলাতে সাজা দিয়েছে, এই বিচারকদের বিচার হতে হবে। প্রশাসনে যারা দুর্নীতি করেছে, অনিয়ম করেছে, মিথ্যা মামলা, তাদের বিচার হতে হবে। আর সরকারের যারা সাথে ছিলেন, এই বিনা ভোটের যারা এমপি মন্ত্রী পাহাড় করেছে সম্পদের, এইগুলি নিয়ে সব কিছু করে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। এবং দেখেন সরকার কত বোকা, বোকা তো না, এটা পাপ। কোন সরকার? গত সরকার বিগত সরকার এমন পাপ করেছিল যে, আরে বাবা কোটা তুমি সংস্কার করলে এই জায়গায় হয় না, কোটা তুমি যদি বাতিল আবার যদি পূর্ণ না করতে, তাহলে আন্দোলনটা হতো না, হতো? ছাত্রকে মাঠে আসতো না তো। তো এই যে করে কেন করলো এটা? এই যে তাদের সরকারের আমলে বেনজির, আজিজ, আসাদ থেকে শুরু করে দুর্নীতিটা চারিদিক থেকে বের হচ্ছিল, তখন সরকার ভয় পেয়ে গিয়েছিল। এই দুর্নীতি প্রধানমন্ত্রীর পরিবার তো আরও বেশি করেছে, আরও বেশি লোক সবাই এইগুলো না বের হয়, এইটার জন্য কিন্তু এই কাজটা করেছিল যে আমরা জাতীয় সংসদ নির্বাচন করে নিয়েছি, উপজেলা নির্বাচন করে নিয়েছি, এখন আর আমরা অদম্য, আমাদের আর কিরা করতে পারবো না, আমরা যা করবো তাই হবে, মাঝখান দিয়ে এগুলো ঢাকা পড়ুক, এটা করতে চেয়েছিল। শিক্ষকরা আন্দোলন করলো, সেই আন্দোলনে কী বললো, করুক, করতে করতে টায়ার্ড হয়ে যাক, তারপরেই আমি সিদ্ধান্ত নেব। এই যে অবহেলা, অবজ্ঞা, ছাত্রদের ব্যাপারে উপাধ্যক্ষ কাদের বলে দেওয়া, ছাত্র লীগই যথেষ্ট এদেরকে দমন করার জন্য। তো এই সমস্ত করা দ্বারা পাপের কারণে এগুলি হয়েছে। তাহলে এই মুহূর্তে এইরকম যে ঘটনা, এবং দেখেন প্রধানমন্ত্রী চীনে যদি না যেতেন, এই যে হঠাৎ করে উত্তরটা ছড়ালো, তাহলে এই ঘটনা চীন থেকে যখন আসলো, এক শ্রেণীর সাংবাদিক যেমন যদি আপনার নাম কি ফারজানা রুফা ওই প্রশ্ন না করতো, সম্পর্ক প্রশ্ন যদি প্রভাস আমি না করতো, তাহলে উনি এই কথাটা বলতেন না। সব কিছু পাপের কারণে এই জিনিসটা হয়েছে। এখন আমি আজকের আপনাদের শোতে বলবো যাতে আপনার এখানে সত্য কথা বলার সুযোগ আছে। এবং আরেকটা ধন্যবাদ আপনাকে দিতেই হয়, আপনি এই প্রথম বাংলাদেশে এই যে টক শো নামক যে একটা জিনিস, আপনি প্রথম বিএনপির আমলে, এটা 2003 সালে সম্ভবত আপনি শুরু করেছিলেন। আপনার গেস্ট ছিল সম্মানিত গেস্ট তৎকালীন আইনমন্ত্রী মওদুদ আহমেদ এবং এই যে আপনার শুরু করলেন, আপনার এই শুরুটা দিয়েই যদি সবাই যদি আপনাকে অনুসরণ করতো, তাহলে আমার এই 24 সাল আসা লাগতো না। মিথ্যাচারে তারা আপনার সঞ্চালক, তারা যে সমস্তগুলি আক্রমণ করে, যেভাবে কথা বলে, আমি মনে করি ভবিষ্যতে এগুলো যেন না হয়। বর্তমান সরকারের কাছে আহ্বান জানাবো, সুন্দর ভবিষ্যৎ, সুন্দর একটা বাংলাদেশ আমরা গড়তে চাই। সেই জন্য আমরা আপনাদের সহায়তা করতে চাই, সময়ও দিতে চাই একটা এই সময় পর্যন্ত। সেই সময়টা কতদিন একটা রোড ম্যাপ যদি দেয় যে ঠিক আছে 6 মাস পরে হোক, 2 মাস পরে হোক, আপনারা তো গণতান্ত্রিক ধারে ফিরে আসতেই হবে, সেটা দিলেই কিন্তু এই সংকটগুলি আস্তে 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 সরে যাবে। আর এই যে কিছু কিছু দাবি দেওয়া নিয়ে আসছে, সরকারের পক্ষ থেকে বলা উচিত আপাতত 3 মাস 6 মাস কোনো দাবি দেওয়া আমরা শুনবো না, কারণ আগের দেশটাকে ঠিক করি, দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর, যে যেমন পাচ্ছে সে তেমন এসে দাবি করতেছে। ছাত্ররা চলে গেল আপনার সচিবালয় গিয়ে দাবি আদায় কিনে চলে আসলো, গেল হলো মেডিকেল টেকনোলজিস্ট যারা, তারা গেল, তারা গিয়ে আনসার গেল, রিকশাওয়ালা গেল, সবাই গেল। আমি বললাম যে কয়দিন পর মেয়েরা যায় যে আমরা বিয়ে করবো, ঠিকই আছে, শ্বশুর বাড়ি যাবো না, ঠিক আছে, চাওয়া লাগবে না, ওইরকম অবস্থা হচ্ছে। আমি বলছি যে এইগুলো থেকে বিরত থাকতে হবে, যে না আমরা একটা করি, সংস্কার করি, তারপরে তোমরা আসো। আমি মনে করি যে সরকারকে আমরা সময় দিই। ধন্যবাদ। সরকার ধন্যবাদ ভালো। জি জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জিলু ভাই, এবং আপনাকে, হাবিব ভাইকে, এবং চ্যানেলের দর্শক যারা এই শোটা আজকে দেখছেন এবং আগামীতে অনলাইন দেখবেন, তাদের সবাইকে আমার সালাম দিয়ে শুরু করছি। প্রথমত হাবিব ভাই সুন্দর একটা কথা বলেছেন, আপনাকে ধন্যবাদ জানিয়ে। তো সংবাদ মাধ্যমে দেশে এবং বিদেশে যারা আসলে সাহস করে সত্য কথাগুলো বলেছে, এই আন্দোলনের আগে এবং এই আন্দোলনের কালীন যারা বলেছে, তাদের ভেতরে আপনি আছেন এবং অনেকে আছেন, তাদেরকে আসলেই আলাদা করে ধন্যবাদ জানানোটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ একটা বড় প্রবলেম গত 15.5 বছরে যেটা আমরা ফেস করেছি, যে সত্যকে অবজ্ঞা করাটা আমাদের একটা রেগুলার প্র্যাকটিস হয়ে গেছিল। মানে এই আপনার টকশো বা যে কোনো টকশোতেও আমরা যখন বসতাম, তখন অপর প্রান্তে, আজকে হাবিব ভাই মজা করে বলছিলেন উনি বাঁদিকে বসবেন, তো এই বাঁদিকে যারা বসতেন, তারা আসলে সত্যকে অবজ্ঞা করে কথা বলতেন, এবং কিছু দূর আমাদের তাদের সত্যকে অবজ্ঞা করাটা মেনে নিতে হতো। কারণ তারা যে মিথ্যাচারটা করছেন বা সত্যকে অবজ্ঞা করছেন, এইটাকে যখনই আমরা চ্যালেঞ্জ করতাম, এবং আজকে আমাদের ভয়টা চলে গেছে, তার জন্য এখন পরিষ্কার বলতে পারি, যখনই আমরা চ্যালেঞ্জ করতাম, তখনই আমাদেরকে কোথাও ডাক দেওয়া হতো, কোথাও নিয়ে যাওয়া হতো, স্পেশাল কিছু আলোচনা হতো। সো মানে ওই ভয়তে আমরাও জোর করে তাদেরকে সত্যটা ধরিয়ে দিতে পারতাম না।
ওই জায়গা থেকে আমরা দূরে সরে এসেছি। ইনশাআল্লাহ যেহেতু সরে এসেছি, আমি বিশ্বাস রাখি যে এই জায়গা থেকে আমরা দূরে থাকতে পারবো। কিছু আলোচনা আছে, যেমন আপনি বললেন বা হাবিব ভাই বললেন, এবং আমরা বাইরেও অনেকে এই আলোচনাগুলো শুনি, যে আমরা যেন গত 15.5 বছর যে ফ্যাসিবাদী সরকারের ক্ষমতার আয়ত্তে ছিলাম সেরকম আবার ফিরে না যাই। এটা এত সহজে হবে না, এটা অ্যাকচুয়ালি এত সহজ হবে না। অনেকগুলো কারণ আছে। একটা বড় কারণ, যেটা গর্বের কারণ, হলো যে আমাদের তরুণ সমাজ এবং আমাদের দেশের সামগ্রিক নাগরিকরা, মানে জনতা, তারা এমন একটা জায়গায় এসে পৌঁছেছেন যে তারা খুব সহজে আবার এই একই জিনিস আর মেনে নেবেন না। তারা মেনে নেবেন না, মানে তারা জীবনের ঝুঁকি নিয়ে একের পর এক, মানে এগেন এই পুরো সময়টাতে, যেমন হাবিব ভাই বললেন আত্মগোপনে ছিলেন, এরকম আমি রাজপথে ছিলাম, আত্মগোপনে ছিলাম, রাজপথে ছিলাম অনেক, মানে আমার বাসায় রেড থেকে শুরু হয়ে সব কিছু হয়েছে, আমি অত্যাচারিত হয়েছি। এই সব কিছুর মধ্যে আমি একটা জিনিস দেখেছি, যে আজ থেকে 5 বছর আগে, 2 বছর আগে আমরা হতাম, হাবিব ভাই হতেন, আমরা হতাম, কিন্তু নর্মাল জনতা নামতো না। জুলাই মাসে এবং অগস্টের প্রথম 5 দিন মানে সকল জনতা তারা নেমে গেছে। মানে আমার মনে আছে, মনে করেন 18 তারিখে আমি যখন রাবার বুলেট খেলাম, আমি একটু আহত হয়ে কিছুক্ষণ বসেছিলাম, আমার সাথে অনেক ছাত্ররা, অনেক মানে তরুণরা আহত হয়েছে। আশেপাশের মানে আপনার বিল্ডিং এর মহিলারা বেরিয়ে আসছে, পানি নিয়ে আসছে, ব্যান্ডেজ নিয়ে আসছে, সহযোগিতা করতে চেষ্টা করছে, এবং কিছু দূরে কিন্তু গোলাগুলি তখনও হচ্ছে, মানে আমরা মেইন রাস্তার উপরেই কিছু দূরে গোলাগুলি হচ্ছে, কিন্তু তারা চলে আসছে, খাবার নিয়ে আসছে, কি লাগবে, মানে এভরিবডি, মানে পুরো 18 কোটি বাংলাদেশের জনগণ আসলে এই জায়গাটাতে চলে এসেছিল। এবং এটাতে আসার পর তাদের ভিতরে একটা এন্টাইটেলমেন্ট এসছে। এন্টাইটেলমেন্ট শব্দটা ইংরেজিতে আমরা ইউজুয়ালি নেগেটিভলি বলি, আমি নেগেটিভলি বলছি না, কিন্তু আমি পজিটিভলি বলছি, যে তাদের ভিতরে একটা এন্টাইটেলমেন্ট এসছে যে না না, ওয়েট এ মিনিট, আমাদের প্রাপ্য এটা। কালকে তুমি আমাকে বলছিলা মুখ বন্ধ রাখতে, সোশ্যাল মিডিয়া একটা পোস্ট দেওয়ার আগে 50 বার চিন্তা করতে, কিছু একটা বলার আগে, পড়ার আগে, বা চাওয়ার আগে, বা একটা দাবি জানানোর আগে ভয় পেতে, আজকে আমি পাবো না, আমার প্রাপ্য এটা, আমি ইন্টাইটেলড। সো ওই জায়গাটাতে একবার যখন পুরো মানে সামগ্রিক জনতা চলে এসছে, তখন এই জনতাকে এইখান থেকে আবার ফিরিয়ে নিয়ে যাওয়া মুশকিল তো বটেই। বিজয় হাতছাড়া হওয়ার কোনো আশঙ্কা দেখছেন না? না? মানে কোনো আশঙ্কা নেই তা না, বাট বড় আশঙ্কা ওইভাবে আমি দেখছি না। আর আরেকটা জিনিস আছে, যে অন্য কোনো সরকার, আমাদের দেশে সবসময় ভালো সরকার থাকবে, কোনো দেশে সবসময় ভালো সরকার হয় না, খারাপ হয়, ভালো হয়, কিছু পার্লামেন্ট ভালো থাকে, কিছু পার্লামেন্ট খারাপ থাকে, এগুলো ভালো মন্দ মিলিয়েই জীবন, এবং এটা দেশের ইতিহাসও তাই হবে। তবে গত 15.5 বছর যা হয়েছে, এইটা হয়তো স্পেশালি যদি ভোটের রাজনীতি থাকে, মানে জনগণের হাতে যদি ভোটটা থাকে, ভোটের ক্ষমতা থাকে, তাহলে এইটা আর আসবে না। কারণ গত 15.5 বছরের এই ফ্যাসিবাদের তৈরি হয়েছিল কারণ ভোট ছিল না, এবং ভোট যেন আরেকবার দিতে না হয়, আজকে এই জিনিসগুলো পরিষ্কার হচ্ছে, এবং আজকে এই জিনিসগুলো নিয়ে আসলে আমরা আরো বেশি কথা বলতে পারি। যেমন আমি দেখেছি তৃতীয় মাত্রায়, ভাই আপনি বেশ কয়েকটা শো করেছেন আপনার ওই বিডিআর মিউটিনি নিয়ে, এই শোগুলো কিন্তু আপনি 1 বছর আগে করতে পারতেন না, 10 বছর আগে করতে পারতেন না। তো এই যে এখন আমরা পরিষ্কার যেহেতু কথা বলতে পারছি, আমরা সবার কথা শুনছি, এবং এই জ্ঞানটা আমাদের সবার আসছে যে ওয়েট এ মিনিট, 2009 সালে হাসিনার সরকার আসার পর থেকেই একটা প্রক্রিয়া শুরু হয়েছিল যেন হাসিনার হাত থেকে ক্ষমতা না যায়। এবং একটা জিনিস ছোট্ট করে পরিষ্কার করে নিই, কারণ অনেকে অনেক সময় বলে যে একটা প্রাক্তন প্রধানমন্ত্রী, তাকে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এইভাবে বলা উচিত। আমি আসলে বাংলাদেশের টিপিক্যাল কালচার, না মানে টিপিক্যাল কালচার না, আমি নিজেও এই কালচারটাতে বিশ্বাসী, যে একজন সম্মানী একটা জায়গায় গেছে, সেই সম্মানটা সবসময়, একজন যে এক্স প্রেসিডেন্ট ছিল তাকে প্রেসিডেন্ট হিসেবে আখ্যায়িত করা, যে এক্স প্রাইম মিনিস্টার ছিল তাকে প্রাইম মিনিস্টার হিসেবে আখ্যায়িত করা। কিন্তু শেখ হাসিনার জন্য এই নিয়মটা আসলে অ্যাপ্লিকেবল না, কারণ শেখ হাসিনা 2014 সালে কোনো নির্বাচন ছাড়া প্রধানমন্ত্রী হয়েছে, 18 সালে একই কাজ করেছে, 23 সালে একই কাজ করেছে, এবং এই কাজগুলো যে শুধু করেছে, শুধু যে নির্বাচনগুলো চুরি করেছে তা না, এই নির্বাচনগুলো চুরি করেছে কারণ আজকে আমরা, আমাদের কাছে পরিষ্কার যে সে এতগুলো গণহত্যা এবং এতগুলো ঘটনা সে ঘটিয়েছে, যে সে যদি ক্ষমতা এক মুহূর্তের জন্য ছাড়ে, তাহলে তার বিচার এই দেশের মাটিতে হবে, এবং সেই বিচার সহজ কিছু হবে না। সো এই যে এই বিচার থেকে পালাবার জন্য তার প্রত্যেকটা প্রচেষ্টা ছিল, তার মানে কি, তার মানে তার প্রচেষ্টা ছিল এই দেশের গণতন্ত্র এবং এই জাতির শক্তিকে নষ্ট করে দেয়া। সো যার আসলে প্রচেষ্টাই এই দেশের গণতন্ত্র এবং এই জাতিকে ধ্বংস করা, তাকে আসলে সম্মান দিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী বলার কোনো জাস্টিফিকেশন আমি দেখিনি, এবং এটার প্রেসিডেন্টও গ্লোবাল হিস্ট্রিতে আছে। এডলফ হিটলারের লাস্ট পজিশন ছিল চ্যান্সেলর, তাকে কিন্তু জার্মানিতে কেউ চ্যান্সেলর এডলফ হিটলার বলে অ্যাড্রেস করে না,
হিটলার কিন্তু হিটলার, নট চ্যান্সেলর হিটলার। তো একইভাবে আমি জাস্ট পরিষ্কার করে নিচ্ছি যে আমার জন্য, এবং আমি বিশ্বাস করি পুরো সমগ্র বাংলাদেশিদের জন্য এটা হওয়া উচিত যে হাসিনা ইজ হাসিনা, নট প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনা। এটা বলে আমি জাস্ট এই জিনিসটা বলছি যে আমরা অত্যন্ত আশাবাদী যে যেই জায়গাগুলো আমরা গত 15.5 বছর দেখে এসেছি, সামনে আর কখনো ইনশাআল্লাহ আমরা সো এই যে সামনের দিন মানে পেছনটা দেখতে হবে না, সেটা তো একটা নির্ভর করবে যারা ভবিষ্যতে ক্ষমতায় যাবে তাদের অ্যাটিটিউড, অ্যাপ্রোচ, মাইন্ডসেট, তার উপরে কতটা তারাও বদলান, কারণ তাদেরও ভুল ত্রুটি আছে। আমি দেখছিলাম জামাতের আমির বলছেন যে আমরাও ভুল করেছি, আমরাও অন্যায় করেছি। বিএনপি সেটা কিভাবে বলবে, বা অন্যান্য রাজনৈতিক দলগুলো কিভাবে বলবে, সেটা একটি দিক। শেখ হাসিনা ফেরত আসতে পারেন কিনা, যেটা মিস্টার ববি হাজ্জাজ আলোচনা করছিলেন, এখানে অনেকগুলো বিষয় আছে যে এখন যারা দায়িত্বে আছেন বা সাধারণভাবে বাংলাদেশের জনগণ যদি ভুল করেন এখন বা আগামী দিনে যারা ক্ষমতায় যাবেন তারা যদি বড় মাপের কোনো ভুল করেন, সেটা একটা সুযোগ তৈরি করে দেবে। আর নিকট ভবিষ্যতে সুযোগ তৈরি হওয়ার অনেকগুলো কারণ আছে, সুযোগ তৈরি হবার বা আশঙ্কা করবার, সেটা হচ্ছে তাদের হাতে এখনও প্রচুর অর্থ আছে, তাদের হাতে এখনও অস্ত্রশস্ত্র আছে, এবং তাদের একটা বড় ব্যাকিং আছে। রিজিওনাল পাওয়ার বলি, ইন্টারন্যাশনাল বলি, যেভাবেই বলি না কেন, একটা শক্তি তাদের পেছনে এখন পর্যন্ত আছে, এবং সেটা তারা মোটামুটিভাবে ঘোষণা দিয়ে আছে। যদি আমরা বুঝতে পারি তাহলে এটা বলতে হবে যে প্রকাশ্যে ঘোষণা দিয়ে আছে। সেই জায়গায় আসলে কী করুন? আমি সেই জায়গায় পরিষ্কার করে বলতে চাই, ববি হাজ্জাজের সাথে আমি একমত। আপনি ধরেন মাস্টার্স পরীক্ষা দিয়েছেন, পাস করেন নাই, আপনি তো কলেজের টিচার হন, তা আপনি কি প্রফেসর বলবো? হতে পারেন জোর করে। না, আমি সেটা বলছি না, আমি কথা ধরে বলছি যে যে তিনবার নির্বাচিত হয়েছে, তিনবারই ভোটার, এবং 2008 সালের ভোটটা বিতর্কিত, 10% ভোট নৌকামার্কা সিল মানা ছিল। অর্থাৎ যিনি প্রধানমন্ত্রী নন, জনগণ ভোট দেয়, তাকে প্রধানমন্ত্রী বলার কোনো সুযোগ নেই। আর আপনি যেটা বলছেন রিজনাল পাওয়ার দিয়ে ক্ষমতা আসা এত সহজ না, পিপিলিকারা রয়ে গেছে। এই যে ছাত্রদের আগুন লেগেছে, রক্তে আগুন লেগেছে, এটা বসে থাকবে না তো। এত শহীদদের রক্তের বিনিময়ে যে জিনিস অর্জিত হয়েছে, সেটাকে নস্যাৎ করতে গেলে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাচ্ছি, আজকে তো রিজনাল পাওয়ার ভারতকে যদি আমি উদ্দেশ্য করে বোঝাতে চান, আমি বলবো যে এই বাংলাদেশের রাজনীতি নিয়ে ভারত যদি খেলতে চায়, এমনও হতে পারে ভারত নিজেই টুকরো টুকরো হয়ে যাবে রাষ্ট্র। এত সহজ না। 16 কোটি মানুষ, 17 কোটি মানুষ, তাদের ভিতরে রক্তে উন্মোদনা সৃষ্টি হয়েছে, এটাকে যদি নস্যাৎ করতে আসে, অসম্ভব, এটা পারবে না। দ্বিতীয়ত কথা, ফিরে আসার সুযোগ দেয়, তাকে আনতে হবে। বিচারের কাঠগড়ায় দাঁড়াতে তার কতবার ফাঁসি হবে তার কোনো হিসাব নেই। আমি কিন্তু প্রথম 16 তারিখে যেখানে যদি মোহাম্মদ মুসা মারা গেলেন, আমার সর্বশেষ আপনার এখানে তো বলে গিয়েছিলাম যে আমি কিন্তু আর আবু সাইদ যেতে মারা গেলেন, আবু সাইদ আপনি বলে গেছিলাম আমি কিন্তু ডান পাশে বলুন, এবার বাম পাশে বলুন, আমরা কিন্তু আমরা আসবো না, তারপর আমাদের বুঝতে পারেন নাই। যাই হোক, আমি ওখানে আবু সাইদের ব্যাপারটা আমি বললাম, তখন নিলাম আহমেদ হোসেন ছিল। আমি বললাম এই হত্যা মামলার প্রধান আসামি হবে প্রধানমন্ত্রী, তারপর স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে আইজিপি, তারপরে আনিসুল হক, তারপরে ওবায়দুল কাদের থেকে ধারাবাহিক ওই এলাকার এসপি এবং মরফিজাল সালমান। কারণ হতে হবে, এটা গুলি করে মেরেছে, এখন তার কোনো করা হল না। আজকে কিন্তু আমার সেই কথাটা বাস্তবে হচ্ছে, সব জায়গায় কিন্তু প্রধানমন্ত্রী আসামি হচ্ছে। এটা আমার বলা ছিল এক ধারাবাহিকভাবে, আমি এটা বুঝতে না। এমন ওই দিন শেষ দিন আহমেদকে বলে গেলাম, এই আওয়ামী লীগ আমলে আপনি আওয়ামী লীগের এমপি থাকবেন, আপনার সাথে আওয়ামী লীগ ক্ষমতা থাকবে, আপনি এমপি থাকবেন, রোজ কেমন পর্যন্ত আপনার সাথে আমার দেখা হবে না, এটা শেষ বিদায়। আহমেদকে বিদায় দিয়েছিলাম, ইনশাল্লাহ বিদায় হয়েছে, তার সমস্ত আলামত ছিল। এখন আপনি বলেন যে আগামী দিন তার কী হবে? টাকা আছে, এই টাকা তাদের থাকবে না। তারা জনগণের অর্থ লুট করেছে, অবশ্যই সরকার সেই জনগণের অর্থ তারা লুট করেছে, তাদের কাছ থেকে আদায় করবে। আর নির্বাচনে এসে সে সুতরাং নির্বাচন করতে আমি যেমন ধরে আমরা যেমন ভুল করেছিলাম 90-তে, সেদিন আমি প্রস্তাব উত্থাপন করতাম যে যারা অবৈধভাবে সংসদ ভেঙে দিয়ে ক্ষমতা দখল করেছিল এবং হত্যা করেছিল, ট্রাক চাপিয়ে দিয়ে হত্যা করেছে, তারা আগামী নির্বাচন করতে পারবে না। সেদিন কিন্তু সেটাই হয়ে যেত। আজকে আমি ছাত্রদের কথা বলবো যে ওইটা যদি সেদিন আমরা করতাম, তাহলে 24 সাল পর্যন্ত কিন্তু এই গত স্বৈরাচারী সরকার জাতীয় পার্টিকে নিয়ে খেলতে পারতো না, এর আগেই বিদায় হতো। তাই ছাত্রদের উদ্দেশ্যে আমি বলবো, এই রক্তের মর্যাদা আমাদের দিতে হয়, এটা যাতে আবার ধূলিসাৎ না হয়, সেই কারণে আগামী দিনে আওয়ামী লীগ নামক যে দল, যে গণহত্যাকারী দল, অতীত ঐতিহ্য যাই থাকুক না কেন, গণহত্যাকারী দল বাংলাদেশে রাজনীতি করতে পারবে, নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তো বটেই,
আগামী দিনে তারা নির্বাচন করতে কোনোভাবে না আসতে পারে। নির্বাচন করতে আপনি যে কথা বললেন, নির্বাচন করতে আসলেই এই অবৈধ টাকা দিয়ে আবার দেশের গণতন্ত্রকে নস্যাৎ করবে, দেশকে অস্থিতিশীল করবে। এই জন্য ছাত্রদের প্রতি আহ্বান থাকবে, দাবি তুলতে হবে, আওয়াজ তুলতে হবে, তারা নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না। দেখেন, বিএনপি 2বার ক্ষমতা হস্তান্তর করেছে। একবার 96 সালে ম্যাডাম খালেদা জিয়া বঙ্গভবনে ক্ষমতা হস্তান্তর করে বীরের মতো এসে পার্টি অফিসের সামনে লক্ষ জনতার সামনে বক্তব্য দিয়ে উনি বাসায় চলে গেলেন। 2006 সালে ক্ষমতা হস্তান্তর করেছে, লক্ষ জনতার এর মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তর করেছে। আর এরা কী করলো? এরা বলে পালাবে না, এরা স্বাধীনতা, কত কিছু বললো। চিন্তা করেন, আমি 28 তারিখে বলেছি যে আপনাকে ক্ষমতা হস্তান্তর এখনও করে জাতির সামনে হস্তান্তর করে একটা নির্বাচনের কথা বলেন, নির্বাচন করার কথা নেই। তা নাহলে আপনি 15ই আগস্ট পালন করতে পারবেন না, শোক দিবস, ওই দিন নাজার দিবস পালন হবে। আপনার যত অবকাঠামো আছে ভেঙে তছনছ করে দেবে। আমি পাবনা যাওয়ার সময় এই পাশে ও পাশে যে ভাস্কর্য দেখেছি, ভাস্কর্য থাকবে না, এখনও সময় আছে। আপনি বলে মাপছে একটা কিছু করুন, তারপর জনগণ মাপ করতে গেলে তা যায় না, তাহলে আওয়ামী লীগ থাকবে। একজন আওয়ামী লীগকে বলেন তো 5,000 কোটি আপনি দিবেন, একজন আওয়ামী লীগ এমপি একদিন এসে বলবে যে আমি আওয়ামী লীগের এমপি, বলেন তো কি বলে কিনা? তা কত অপকর্ম, কত নির্যাতন করেছে, মানুষের কাছে কত ঘৃণিত হয়েছে তারা। এই যে আপনি বললেন না ছাত্রদের আন্দোলনে হাজার হাজার লক্ষ লোক, এই ছাত্রদের কিন্তু খাওয়ার অভাব হয়নি, বাড়ির থেকে খাওয়ার নিয়ে আসলে দিয়েছে, বিস্কিট দিয়েছে, পাউরুটি দিয়েছে, মুড়ি দিয়েছে। কারণ সমস্ত মানুষের এই সরকারের বিরুদ্ধে। আমি বারবার আপনাকে বলতাম না, আপনার এই টেবিলে আমি ওই জায়গায় বসে বলে গেছি, 69 গণঅভ্যুত্থান, আপনার 90তে আপনার ছাত্র অভ্যুত্থান, 96 হয়েছে প্রশাসনিক অভ্যুত্থান। তা আপনি প্রশ্ন করেছেন তাহলে এবার কী হবে? আর এবারও গণবিস্ফোরণ, সেটাই হয়েছে। পৃথিবীর ইতিহাসে দেখেছেন একজন প্রাইম মিনিস্টার দুপুরে খাবার খেতে পারে নাই, খাবার খেতে পারে না, জাতির সামনে একটা বক্তব্য দিতে পারে। বারবার বলেছি এই কাজটা কিন্তু আপনারা হবে। আমি ছিলাম মোহাম্মদপুরে, পরে আসতেছি রিক্সায়, পর থেকে একটা লোক ঝাড়ু নিয়ে যাচ্ছে, তাহলে কী ব্যাপারকে মুরগি মাথা করে নিয়ে যাচ্ছে, হাঁসের ডিম নিয়ে যাচ্ছে, মুরগির ডিম কবিতা নিয়ে যাচ্ছে। মানে কী রে বাবা তুমি ঝাড়ু নিয়ে যাচ্ছে? স্যার কিচ্ছু পাইনি, সব নিয়ে গেছে, তো এটা নিয়ে যাচ্ছে রাখবো। আপনার চিন্তা করেন, গণভবন ধূলিসাৎ, জাতীয় সংসদ ভবন ধূলিসাৎ, 32 নম্বর ছাই হয়ে গেছে। তা সমস্ত স্বাধীনতার ইজ্জত ছিল কেন? আমি বারবার আপনার অপকর্মের কারণে কিন্তু এই ঘটনাগুলো ঘটবে। তার আমি এই বাংলাদেশে আমি গর্ব করে বলবো না, আমি 90তে বলেছিলাম যেহেতু লাস্টে সাক্ষী রেখে ঘরে ফিরে যাবো না, যাই নেই। 96-এ বলেছিলাম তত্ত্বাবধায়ক দাবি আদায় ঘরে ফিরে যাবো না। এবার ছাত্রদের প্রথম দিন আমি বলেছিলাম তোমাদের দাবি আদায় হবেই হবে ইনশাল্লাহ। আমি 52, 66, 70 কি 90 উদাহরণ দিয়ে বলেছিলাম। তাই হয়েছে, বাস্তবে আওয়ামী লীগ বুঝে নাই। আর আওয়ামী লীগকে বুঝতে দেয়নি এই যে ব্যবসায়ীরা যারা ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুট করেছে, তারা কি বললো? অতীতেও সমর্থন করেছি, এখনও করব, ভবিষ্যতে করব, আপনাকে ক্ষমতা রাখবো। এদেরও বিচার করতে হবে। আর বিচার করতে হবে কাদের? এই যে যারা বিচার করে আমাদের মিথ্যা মামলা সাজা দিয়েছে। আজকে চিন্তা করেন তো, প্রধান বিচারপতি, 3 জন প্রধান বিচারপতির বিরুদ্ধে আজকে কিন্তু জনসম্পর্ক খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে। এই খালেদা জিয়ার বিরুদ্ধে আমি অনেকবার কথা বলেছি। এবং প্রধান বিচারপতি আমাকে যখন সাজা দিল, ম্যাডাম খালেদা জিয়া আইনজীবী মানে যিনি শাস্তি দিয়েছেন তার বিরুদ্ধে বলার কারণে আমি বের হয়ে এসে প্রথম দিন বলেছিলাম, ওই দিনে রাত্রি 9:30 বলেছিলাম, প্রধান বিচারপতি আমাকে আপনি আমার সাজা কমাননি, তাতে আপত্তি নাই, আমাকে জামিন দেন না, তাতেও আমার আপত্তি নাই। আপনি কোন অধিকারে আপনি এস আলমের দুর্নীতির মামলা তদন্ত করা যাবে না, এই অধিকার আমার কে দিয়েছে? সঙ্গে সঙ্গে বলেন ভাই আবার তো জেলে গেলেন, আমি যাবো। এই দেখেন অপকর্ম কেমন পরিমাণ করেছে আপনি চিন্তা করেন। একজন বিচারপতি মানিক সাহেব কী না বলতো আর কী না করতো। তাই আজকে বলবো, এটা যত চেষ্টাই করে আপনি বলতেছেন তো, এই ছেলেরা ঘরে ফিরে গেছে, লাঠি হাতে ছিল মেয়েদের, এরা ক্লাসে ফিরে যাবে। আবার যখন এই 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 এরা দুঃসাহস যখন মাথা বের করবে না, এরা আবার লাঠি হাতে করবে। এদের বাংলাদেশে আজ রাজনীতি কিন্তু করতে দিবে বলে আমার অন্তত মনে হয় না, আমার বিশ্বাস থেকে আমি বলতে চাচ্ছি। তাই আমি বলি দেশের মানুষের আহ্বান, সরকারের প্রতি আহ্বান, আমরা আছি, আপনাদের সাথে আছে, আপনাদেরকে সময় দেবো, দল তখন আমরা সবাই মিলে, কিন্তু আপনার রোড ম্যাপ দিতে হবে। ঠিক আছে, 6 মাস পর একটা নির্বাচন হবে বা একটা নির্বাচন কিছু করতে হবে। এটা না করলে তো গণতন্ত্রের সেই ইয়েটা থাকবে না, মিসগাইডেড হওয়ার সম্ভাবনা অনেকক্ষণ থাকে। ওই যে ববি হাজরা যে কথা বললো, নির্বাচনের মধ্য দিয়ে যদি ক্ষমতা অদলবদল হতো, অদলবদল হতো, তাহলে কিন্তু এরকম স্বৈরাচার হতে পারতো না। 5 বছর পর তো আমার জনগণকে যেতে হবে। এরা মনে করেছিল 31 সাল পর্যন্ত যাবে না। কী ভাষায় কথা বলতো, বিএনপি নাই, হারিয়ে গেছে, এই না, চশমা দেখা যায় না, কত কথা। আজকে কোথায় তারা? অপকর্ম করলে কেউ যে পার পায় না, পাপ করলে কেউ যে পাপ পায় না, পার পায় না, তার প্রমাণ হলো এটা। অতএব ভবিষ্যৎ সরকার যেই আসুক না কেন,
তাদের এই কথাটা স্মরণ রাখতে হবে। ওকে, মানে আপনি বলছেন যে এর থেকে শিক্ষা পাওয়ার অনেক কিছু আছে। সো মিস্টার ববি আজাদ, আপনি এই সরকারের কাছে আসলে কি চান? তাকে আপনি কতদিন সময় দিতে চান? তার কাছে কি কাজ দেখতে চান, কি দেখতে চান না, কি দেখছেন বুঝতে চাই। আমি আপনার প্রশ্নটা উত্তর দেওয়ার আগে ছোট্ট একটু হাবিব ভাইয়ের সাথে যে কথাটা ছিল এটার সাথে একটু অ্যাড করি, যে আমি হাবিব ভাইয়ের সাথে পুরোপুরি একমত যে আওয়ামী লীগ অ্যাজ অ্যান অর্গানাইজেশন আমি বিশ্বাস করি বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি জানি কিছু আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে কিছু মাননীয় অ্যাডভাইজার্সরাও এটার বিরোধিতা করে কথা বলেছেন এবং নিশ্চয়ই ওনারাও জ্ঞানী ব্যক্তি এবং ওনারা ভালো কিছু চিন্তা করেই কথা বলেছেন। তবে আমি এটার সাথে মানে আমার লজিকটা এটার জন্য যে আওয়ামী লীগ আসলে এককালে অনেক বড় দল ছিল, হাবিব ভাইও সেটার অংশ ছিল, আমার নিজের বাবা সেটার অংশ ছিল এককালে স্বাধীনতার পূর্ববর্তী সময় এবং পরবর্তী সময়ও। কিন্তু যেই আওয়ামী লীগকে ব্যবহার করে গত 15.5 বছরের এই ফ্যাসিজম চালানো হয়েছে, সেই আওয়ামী লীগের মানে সেই আওয়ামী লীগের বিশ্বাসটাই ফ্যাসিজম। সেই আওয়ামী লীগের প্রত্যেকটা অঙ্গীকারই পার্শ্ববর্তী দেশের ইম্পিরিয়ালিস্ট ডিজাইনের অঙ্গীকার। সো এই যে এই ফ্যাসিজম এবং অন্য কারোর ইম্পিরিয়ালিস্ট ডিজাইন, সেটার ভেহিকল হিসাবে যেই অর্গানাইজেশনটাকে ব্যবহার করা হয়েছে 15.5 বছর, সেই অর্গানাইজেশনটা আসলেই বিলুপ্ত করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে আজকে কালকে আমি আপনাকে একটু আগেও যেটা বলছিলাম যে খুব তাড়াতাড়ি ফিরতে পারবে না, কারণ জনগণ ফিরতে দিবে না, বাট 10 বছর 15 বছর 20 বছর পর ফিরতে পারে। এবং 20 বছর পর যদি ফিরে, তারা কিন্তু ওই একই ফ্যাসিজম এবং ওই ইম্পিরিয়ালিস্ট ডিজাইন নিয়েই ফিরবে। এবং এই কারণে এক্স্যাক্টলি যেভাবে নাৎজি পার্টি ব্যান্ড জার্মানিতে, সেইভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা আমি মনে করি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। এবং একই সাথে আওয়ামী লীগের যে দোসররা আছে তাদের যেমন সাজা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা হাবিব ভাই বললেন বা আমরা সবাই মানছি, একই সাথে এই দোসরদের অনেক ষড়যন্ত্রের চেষ্টা চলছে। এই ষড়যন্ত্রগুলো যেমন আমাদের রুখে দিতে হবে, আমাদের একটা জায়গায় আবার ভয় ছাড়া রুখে দিতে হবে। কারণ কি, যদি আমরা ভয় পাই যে তাদের অনেক টাকার শক্তি আছে, তাদের বিদেশি শক্তি আছে, এই জিনিসগুলো আসলে কার্যকরী না। শুধু টাকার শক্তি দিয়ে তারা দেশের ক্ষমতা জিততে পারবে না, রাদার তারা দেশের ক্ষমতা জিতে টাকা চুরি করেছে। টাকার শক্তি দিয়ে ক্ষমতা হয় না, বন্দুকের নলের শক্তি দিয়ে ক্ষমতা হয়। বন্দুকের নল টাকা দিয়ে তারা কিনতে পারবে না, এটা তারা কিনতে পারবে না। কিনতে না পারে একটা বড় কারণ আছে, যেই কারণে এই আন্দোলনটা আপনার বিজয় লাভ করেছে। যে বন্দুকের নল সবচেয়ে বেশি অফিশিয়াল ফোর্সের কাছেই থাকে, তার বাইরে কারো কাছে থাকে না। এবং কিন্তু আনঅফিশিয়াল ফোর্সেসও আনঅফিশিয়াল ফোর্স আছে, ব্যবহারও করেছে, সেটা বোঝাও যায়নি। মানে হত্যাকাণ্ড যতগুলো ঘটেছে এর ভিতরে অনেকগুলো আনঅফিশিয়াল ফোর্সেসরা দায়ী, এটাও আমরা জানি। এবং হাবিব ভাই যেমন বললেন যে হাজার খানেক হত্যাকাণ্ড হয়েছে, আমরা বিশ্বাস করি এর থেকে অনেক বেশি হয়েছে। কিন্তু কত হয়েছে যেহেতু অফিশিয়াল নাম্বারসটা আমরা জানি না, সেহেতু বলতে পারছি না। এইখানে এটা রিলেটেড, যদি আমি একটু ডাইগ্রেস করছি, বাট এটা রিলেটেড অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমার শক্ত আহ্বান যে যত শীঘ্রই আমরা পারি দরকার আলাদা একটা টাস্ক ফোর্স গঠন করে যে কতজন নিহত হয়েছেন, কতজন কোথা থেকে আহত হয়েছেন, সেগুলোর যেমন তালিকা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যত শীঘ্রই সম্ভব করা গুরুত্বপূর্ণ। একই সাথে আইনের বিচারটা যেন ঠিকভাবে হয়, তার জন্য এগুলোর তদন্ত যদি একটু পরেও হয়, এগুলোর এভিডেন্স কালেকশনের অংশগুলো এগুলো যত শীঘ্রই সম্ভব। কারণ আমাদের দেশের ওই এভিডেন্স কালেকশনের অনেক আইন আছে, অনেক কিছু আছে যেগুলো মনে করেন যে আপনি মোবাইলে ভিডিও তুলেছেন, শুধু ওই ভিডিও দিলে হবে না, যেই মোবাইলে অরিজিনাল ভিডিও তোলে ওই মোবাইলটাও জমা দিতে হবে, এরকম অনেক আইন আছে। গত 15 বছরে আওয়ামী লীগ আমাদের শিখিয়ে দিয়ে গেছে আর কি, এরকম অনেক আইন আছে। তো এই যে এই আইনগুলো যত তাড়াতাড়ি তারা এই এভিডেন্স সার্চিং মিশনগুলো শুরু করবে, তত তাড়াতাড়ি কিন্তু আমরা এস্টাবলিশ করতে পারবো যে 2 বছর পর হোক, 1 বছর পর হোক, 6 মাস পর হোক, আইনের বিচারটা হয়। কিন্তু যদি এই তালিকা এবং এভিডেন্স কালেকশন এগুলো যদি তাড়াতাড়ি শুরু না হয়, তাহলে কিন্তু আমরা অনেক কিছু হারিয়ে ফেলবো। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। যেমন মনে করেন 53 বছর পরও আমরা আজ পর্যন্ত স্বাধীনতা যুদ্ধের এই তালিকাগুলো শেষ করতে পারি নাই। ঠিক আছে, সেটা আরো বড় অ্যাকশন, সেটা পরের সরকার এসে আবার করতে পারবে, কিন্তু এই গত 2 মাসেরটা আমাদের এক্ষুনি করা প্রয়োজন। বাট যে জায়গাটাতে ছিলাম যে শুধু বন্দুকের নলের ক্ষমতা তারা টাকা দিয়ে কিনতে পারবে না, কারণ বিশাল সংখ্যক পপুলেশন, জনসংখ্যা তাদের বিরুদ্ধে। বন্দুকের নল যাদেরকে দিয়ে চালাবে তারা এই জনসংখ্যার অংশ। এবং মানে একটা পলিটিক্যাল সায়েন্সে একটা কথা আছে যে 4% অফ দ্য পপুলেশন যদি কোনো একটা আন্দোলনে নেমে যায়, তাহলে কোনো ধরনের ওই দেশের ফোর্সেস তাদের উপরে গুলি চালাবে না, কারণ ওই 4%-এ ইনশিওর করে যে যাদেরকে চালানোর অর্ডার দিচ্ছেন তাদের আত্মীয় স্বজন আছে, তারা চালাবে না। কিন্তু বাংলাদেশে চালানো হয়েছে তো,
চালানো হয়েছে এবং তারপর 4%-এর কথাটা যেহেতু এখানে আমি পলিটিক্যাল সায়েন্সের কথা বলছি, বাট চালানোর পর কিন্তু যাদের হাতে বন্দুক ছিল তারা যখন বলেছে বন্দুকের গুলি ছুড়বো না, তখন কিন্তু এই হাসিনাকে পালাতে হয়েছে। সো ওই যে একটা এবং একটা গোষ্ঠী ধরেন না একটা বড় গোষ্ঠী সশস্ত্র বাহিনী তারা বলেছেন একটা বড় গোষ্ঠী, আমি সেটাই বলছি এখানে কার কাছে সবচেয়ে বেশি বন্দুক আছে, এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ। সো এবং 5 তারিখে আসলে 4% বেশি বাংলাদেশের জনগণ প্রতি ঢাকা শহরেই নেমে গেছিল, কোটি কোটি মানুষ ছিল ঢাকা শহরে। বাট আমি যেটা বলছি, প্লাস ভারতের যে ইম্পেরিয়ালিস্ট ডিজাইন, এই ইম্পেরিয়ালিস্ট ডিজাইনের বাস্তবায়নের জন্য তারা অনেক সময় নিয়ে হয়তো শেখ হাসিনাকে তৈরি করেছিল। আমি জানি না ভাই, অনেক কথা আছে যে 75 থেকে 81 হয়তো অনেক কিছু হয়েছে, বাট যাই হোক সেগুলো ইতিহাসবিদরা আস্তে আস্তে সময় নিয়ে ঠিক করবে। কিন্তু ভারতের নিজের সিকিউরিটি কনসার্ন, নিজের অর্থনৈতিক কনসার্ন, এবং ভারত আসলেই কিন্তু একটা গ্লোবাল পাওয়ার হিসেবে নিজেদেরকে দেখাতে চায়, তারা চায়নার সাথে কম্পিট করতে চায়। সেই জায়গাটা থেকে হিউম্যান রাইটসের ভায়োলেশন তারা কি হচ্ছে, তাদের দোসররা এই দেশে এসে যেভাবে হিউম্যান রাইটস ভায়োলেশন করছে, তাদের রিজনাল ইনফ্লুয়েন্স, তারা নেপাল, পাকিস্তান, মানে শ্রীলঙ্কা সবাইকে হারিয়েছে। সো বাংলাদেশকে হারালে তারা গ্লোবাল পাওয়ার তো অনেক পরের কথা, সাউথ এশিয়াতে তারা এতিম। সো ভারত বাংলাদেশ কি তাদের সঙ্গে আছে এখন? না না, কিন্তু রাখতে চাইবে তারা। চাইলে আপনি কি মনে করেন যে তাদের অ্যাটিটিউডের মধ্যে সেটা আছে? বিশেষ করে ভারতীয় প্রধানমন্ত্রী তিনি এখন এই যে হিন্দুদের ইস্যু, সো মনে হচ্ছে যে বাংলাদেশের হিন্দুরা বাংলাদেশের নয়, এটা ভারতের হিন্দু। সো আমরা তো ভারতীয় মুসলমানদের নিয়ে কোনো কথা বলি না, কিন্তু তারা বলছেন, এবং আমি তো মনে করি যে হিন্দুদেরকে এই দেশের মধ্যে ভালনারেবল তারা করে ফেলছেন, হিন্দু কমিউনিটি। যদিও আপনার দ্বিতীয়, আপনি যদি দেখেন যে জো বাইডেনের সঙ্গে আলোচনায় সেখানেও অপ্রাসঙ্গিকভাবে তিনি প্রসঙ্গটা টেনে আনছেন, অন্য নানা জায়গায় টুইট করছেন। মানে বাংলাদেশে সংখ্যালঘু ধর্মীয় অনুসারীদের জন্য কোনো আশঙ্কা বা ভয় মোদি টেনে আনছেন, এটা যেমন আমি বিশ্বাস করি না। কারণ আমাদের দেশে আমাদের নিজেদের একটা ইউনিটি, কেন আপনার কাছে এটা মনে হয় না যে আওয়ামী লীগের প্রতি ঘৃণাটা ভারতের উপরে গিয়ে ঠেকেছে, আবার উল্টো দিক থেকে ভারতের প্রতি ঘৃণাও আওয়ামী লীগের উপরে পড়েছে? তো আপনি এভাবে কেন এটা মেলাবেন না? ঘৃণা, আওয়ামী লীগের ঘৃণা যেমন মনে করে যে সংখ্যালঘু, দেখেন আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি, যেহেতু আমরা রাজনীতি করি, দেশের অনেক জায়গায় আমাদের লোকজন আছে, পরিচিত লোকজন আছে, নিজেদের কর্মী বাহিনীও আছে, এবং তার ভিতরে সংখ্যালঘু আপনার রিলিজনের আপনার অনুসারীরাও আছেন, এবং তারা অনেকেই কিন্তু আমার সাথে পার্সোনালিও গত 1-1.5 মাস, মানে গত মাসখানেকে, যে সময়টা 5 তারিখের পর থেকে অনেকে যোগাযোগ করেছেন, SMS-এ, আপনার মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে ফোন করে যে স্যার খুব ভয় আছি, খুব আশঙ্কায় আছি। সবার সাথে আমি গেট ব্যাক করেছি, সবার সাথে আমি ফোন করে কথা বলেছি, সবার একই কথা, আশঙ্কা। কিছু হয়েছে না স্যার, এখনো হয় নাই। আচ্ছা, হওয়ার সাথে সাথে আমাকে জানাবেন, এবং আমাকে আপনাদের থানার ওসির নাম্বার দিয়ে রাখেন, যা কিছু হওয়ার সাথে সাথে জানাবেন। আমি একটাও কিন্তু সেকেন্ড কল ব্যাক পাইনি। মানে আমি জাস্ট ছোট পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলছি, এটা দেশব্যাপী যে আশঙ্কা অনেকে করছেন, যারা সংখ্যালঘু তারা ভয় পাচ্ছেন, এবং ভয়টা এই যে ভারতের প্রপাগান্ডার জন্যই হয়তো ভয় পাচ্ছেন, কিন্তু এই যে ভয়টা বাস্তবায়ন হওয়া হলো যে জায়গাটায়, যে তারা ডেঞ্জারের সম্মুখীন হচ্ছেন না, আমি বিশ্বাস করি না এখন পর্যন্ত তারা ডেঞ্জারের সম্মুখীন হচ্ছেন। তবে ভারতের যেটা আপনার যে পয়েন্টটা ছিল, যে ভারতের ফরেন পলিসি যেই জায়গাটায় আটকে ছিল, যে বাংলাদেশকে ওই যেটা বললাম যে ইম্পিরিয়াল তাদের একটা ডিজাইন, এই জায়গাটা এই মুহূর্তে আটকে আছে। কারণ ফরেন পলিসি, রাজনৈতিক পলিসি, এগুলো চেঞ্জ হতে একটু সময় লাগে, কিন্তু ভারত, আমি আপনাকে গ্যারান্টি করছি অল্প কিছুদিনের মধ্যে তাদের কাছেও পরিষ্কার হয়ে যাবে যাদের তাদের এই ইম্পিরিয়াল ডিজাইন যেটা ছিল এটা ভেঙে চুরমার হয়ে গেছে, এবং ভেঙে চুরমার যেহেতু হয়ে গেছে, তারা সাউথ এশিয়াতে অনাথ হিসেবে থাকবে, এইটা তাদের কাছে গ্রহণযোগ্য হবে না। সো তারা নতুন করে একটা রিলেশনশিপ বিল্ড করতে চেষ্টা করবে, এটা আমার বিশ্বাস। মানে এটা বিশ্বাস, কারণ এইভাবেই সব জায়গায় হয়েছে, স্পেশালি ভারত যেইভাবে তাদের গ্লোবাল ডেস্টিনি তৈরি করতে চায়, তার ভিত্তিতে এইটা ছাড়া তাদের আর খুব বেশি অপশন বাকি থাকবে না। সো ওই জায়গাটাতে হয়তো ভারতের ক্ষমতাও আর আসবে না। আর আরেকটা জিনিস মনে রাখবেন, যে ভারতের যারা গ্লোবাল ডিফেন্স এন্ড গ্লোবাল কমার্সে যারা পার্টনার, তারাই কিন্তু আমাদের সহযোগিতা করে আমাদের দেশে গণতন্ত্র আনতে সহযোগিতা করেছেন এবং এখনো করছেন। সো ওই জায়গায়ও ভারতের একটা আপনার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকবে। সো এরকম অনেক কিছু আছে যার জন্য আমি মনে করি আমাদের এখানে আসবে না। এখন খুব ছোট করে, যেহেতু আমি অলরেডি অনেক সময় নিয়ে নিয়েছি, খুব ছোট করে আপনি অরিজিনাল যে প্রশ্নটা করেছিলেন, অন্তর্বর্তীকালীন সরকারের থেকে আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা হলো যে তারা জনগণের ম্যান্ডেট আনতে সহযোগিতা করবেন, এবং জনগণের ম্যান্ডেট আনা মানে জনগণকে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন দেয়া। এখন আপনি যেহেতু সময়ের কথাটা বললেন, এই সময়টা নির্ধারণ করা খুব মুশকিল, কারণ কত ভঙ্গুর অবস্থায় একটা সরকার দিয়ে গেছে হাসিনা তাদের হাতে, মানে তাদের হাতে তো দেয়নি, বাট রেখে গেছে, সেটা আসলে ভেতর থেকে তারা জানেন, বাইরে থেকে আমরা এত ভালো জানি না।
সো আমরা নেক্সট আরও 2-1 বার যখন তাদের সাথে বসবো, এর আগের বার আমরা যখন বসেছি সপ্তাহ 2-1 আগে, তখন তারা কিছু জিনিস আমাদেরকে পরিষ্কার করেছেন, কিন্তু তখন তাদের নিজেদের কাছে পরিষ্কার না, তারা 3 দিন না 4 দিন হলো নতুন ক্ষমতায় এসছেন। সো নেক্সট আমরা যখন বসবো তখন নিশ্চয়ই তাদের কাছে অনেক কিছু পরিষ্কার হয়েছে, আমাদেরকে পরিষ্কার করে জানাবেন, এবং সেই জায়গা থেকে হয়তো আমরা একটা আলোচনায় আসতে পারি যে কত দিনের ভেতরে, মানে কত সময়টা তাদের থাকা উচিত বা এই কিছু। সো সময় নিয়ে এখন আলোচনা আসলে সম্ভব না, তবে প্রত্যাশাটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। না, আমি ওইটা একটু যোগ করতে চাই, যেটা বলে মোদি আগামী দিনে মোদি তো রাষ্ট্রের মধ্যে আসতে পারবে না, এই যে অপকর্মগুলি করছে। আমি কিন্তু এই যে বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী পৃথিবীর কোনো দেশ গ্রহণ করলো না, তার নিজের বোনের মেয়ে সেখানে মার্কিন কে যুক্তরাজ্যে একটা প্রভাবশালী এমপি এবং অনেক প্রভাবশালী, তার খালাকে নিতে পারলো না, তার বোন ওই দেশের নাগরিক নিতে পারলো না। কত ঘৃণার পাত্রী হয়েছেন উনি শুধু বাংলাদেশ আর পৃথিবীর কাছে। মানে এইরকম দেশের মধ্যে এইরকম স্বৈরাচার পৃথিবীতে কোনোদিন আসে নাই। এই এত অল্প দিনে এতগুলি মানুষকে হত্যা করা, হাজার হাজার মানুষ এখনও 500-র বেশি অন্ধ হয়ে গেছে, চিরতর পঙ্গু হয়েছে কত, এখান থেকে যাবে কোথায়? তাই বলবো যে ভারতকে আমি প্রধান উদ্দেশ্য করে বলেছিলাম অনেক আগেই, যে আপনি যখন প্যারিস থেকে বলেছিলেন ভারত আমাদের নিয়ে খেলতে গেলে আমরা কিন্তু খেলবো, ওই কথাটা এখন বলেন ভারত থেকে অনতিবিলম্বে তাকে বাইর করে দেওয়া হোক। বের করে না দিলে ওখানে বসে মায়া কান্না করবে, এই দেশের ভিতরে সরকারকে অস্থির করার চেষ্টা করবে। তো এই জন্য আমি বলি যে ভারত আসতে তিন আশপাশে যত বড় লোক হলেন কেন, তার পাশের বাড়ি যদি গরিব মানুষ সে বিরোধিতা করে, মানুষ তাকে ভালো বলে না, বাড়ির আশপাশের লোক কেউ তাকে পছন্দ করে, নিশ্চয়ই লোকটা ভালো না, এই পরিবারটা ভালো না। ভারতের তাই অবস্থা, কেউ নাই তার পাশে, ওদিকে পাকিস্তান নাই, এদিকে এ নাই, মালদ্বীপ তাকে ধমক দেয়। আর আমরা 16 কোটি মানুষ নিয়ে আমরা জিহুজুর করছি, এই জিহুজুর আর হবে না ভারতের কাছে। ভারত বেশি বাড়াবাড়ি করলে ভারতের খবর আছে, কিন্তু খবর আছে, আর পরিষ্কার করে বলে দিলাম। কিন্তু তাই আমি বলবো যে এখন এই সরকারের প্রধান দায়িত্ব আমি মনে করি, এই যে অবৈধ অস্ত্র আছে তাদের কাছে হাজার, এবং তাদেরকে লাইসেন্স দিয়েছে যারা এলিজিবল না, ওই অস্ত্রটা পাওয়ার মতো যোগ্য না, কিন্তু এই কয়েক বছর লুটপাট করে অবৈধ টাকা ইনকাম করে তারা সার্টিফিকেট বানায় তার অস্ত্র, এই অস্ত্র পর্যন্ত বাতিল করতে হবে। আমাদের পাবনাতে এরকম যে অস্ত্র মেরেছে এরকম দেখেছি। তারপর এই যে দুর্নীতিবাদের টাকা পয়সা, এখন যেগুলি ধরবে সেগুলো ত্রাণ কাজে পাঠায় দিক, এটা পরে, এবং ওদের টাকা তো ওদের টাকা না, এতে জনগণের টাকা। চিন্তা করেন, আমি র্যাবের হাতে ধরা পড়েছি, আমাকে র্যাব বলেছে বসেন আমি কাপড় চোর গুছাই নিয়ে আসি, স্যার এই ভিডিও কোথায় করেছেন, এই পর্দাটা কোথায়, এই পর্দা, আমি বলি কেন এত জানার দরকার কি, আমাকে পেয়েছেন চলে যায়। আর এই যে প্রধান বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তি মন্ত্রী, সবাই তাকে দরবেশ বলতো, আর হঠাৎ করে দেখলাম সে গণেশ হয়ে গেল। চিন্তা করা যায়, এত বড় প্রভাবশালী মন্ত্রী আনছিল, গণেশ হয়ে গেল। এবং দাড়ি কেটে একজন জিজ্ঞাসা করছে, দাড়ি কেটে ফেললেন, দাড়ি রাখা সুন্নত, জীবন বাঁচানো ফরজ। আনিসুল হক সাহেব কী করতেছে, স্যার ওই আরেকজন আছে। এরা কতখানি এরা দুর্বল এবং এরা অপকর্ম করেছে। আমি তো ধরেন আপনার এই সদস্য আমি তোকে নাম ধরে বলেছি, যখন ম্যাডাম খালেদাকে বাইরে যাওয়ার ক্ষেত্রে বাধা দিলাম, সময় টেলিফোন আপনার কেন বলেছি, ও দুর্নীতিবাজ, যদি প্রমাণ করতে না পারে তো আমাকে এখানে ধরে নিয়ে যাক। আর আমি বলছি সে মহা দুর্নীতিবাজ করেছে, দুর্নীতি করেছে। তো একটা লোক আমি দেখান তো, হঠাৎ দু একটা হতে পারে, যেমন একটা লোকের কথা মনে পড়ে, যেন হতে বলতেই হয়, ইচ্ছা করেন পান না, সে ধরেন আজকে একটা নির্মম হত্যাকাণ্ডের শিকার হলো, এমপি ছিল না, মন্ত্রী ছিল না, ওর ভিতরে আতঙ্ক ঢুকেছে যে আমি দেশে থাকলে পরে বাঁচতে পারবো না। চিন্তা করেন, ওই পারে গিয়ে ধরেন আপনার বিজেপির কে বর্ডার গার্ডের হাতে উনি মারা গেলেন। আর লাস্টে আনার যদি কোনো ব্যবস্থা থাকে নাগরিক হিসাবে, আনার কোনো ব্যবস্থা করলে পরে আমার মনে ভালো হয়, এটা করা উচিত আমি মনে করি আর কি, সরকারকে আমি বলবো। ধন্যবাদ। হ্যাঁ, তো এখন কথা হলো যে এই আওয়ামী লীগের এই অপকর্ম নিয়ে মানুষের সামনে আসতে পারবো না। কয়েকদিন পর কী বলবো জানেন, আওয়ামী লীগ দেখলে চোর ধর। আওয়ামী লীগের ছেলেদের সাথে কেউ মেয়ে বিয়ে দেবে না, যত টাকায় ও থাকলে, যত বড় লোক হোক না কেন, যত সুশিক্ষিত হোক না কেন, ওদের সাথে ছেলেও বিয়ে দেবে না। তার ওই ঘরে জন্মগ্রহণ করলে ওই আওয়ামী লীগের চরিত্রকে ভিতরে ঢুকবে। আপনি বলতে পারেন আপনি ছাত্রলীগ করেছিলেন, ছাত্রলীগ, হ্যাঁ আমি ছাত্রলীগ ছিলাম। আমার ওই দিন আমি সবচেয়ে বেশি আমার লজ্জা লেগেছে, আমি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগকে জাসদ ছাত্রলীগের ধমক দিয়ে বেড়ে যেত, ছাত্রদল ধমক দিয়ে বেড়ে যেত। আমি প্রেসিডেন্ট হওয়ার পর একদিনের জন্য ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় বেড়ে নেই। আর সেই ছাত্রলীগ যে অপকর্মটা করলো, ঢাকা বিশ্ববিদ্যালয় বহিরাগতদের নিয়ে এসে মেয়েদের উপর যে নির্মম অত্যাচার করেছে, যে বিশ্ববিদ্যালয় থেকে ভাষা আন্দোলনের মেয়েরা সহায়তা করেছে, সমস্ত আন্দোলন ছিল বহিরাগত। আমি ওই দিনে বলেছিলাম পতন তো অনিবার্য। তার আগে বলেছিলাম
আর ডক্টর জুবাইদুর রহমান যখন আইন যদি সাজা দেওয়া তখন বলছেন এদের ক্ষমতা সুযোগ নেই। দেখেন তারপর দিন সাধারণ ছাত্রলীগকে পিটিয়ে বের করে দিল সরকারি ছাত্র সংগঠন। 15 বছর 15.5 কাউকে মিছিল করতে দেয় নাই, ক্যাম্পাসে ঢুকতে দেয় নাই, ছাত্রদের পরীক্ষা দিতে দেয় নাই। আমার আশরাফুল আমার এলাকার একটা ছেলে ইকোনমিক ছাত্র পরীক্ষা দিতে পারে, তাকে পিটিয়ে তার হাত ভেঙে দিতে দেন, পরবর্তী পরীক্ষা দিতে না পারে। এই যে নির্মমতার মিছিল করতে দেয় না, কোথায় আমরা মিছিল করি কী করে? শান্তি সমাবেশ করে। কোথায় আজকে কোথায় শান্তি সমাবেশকারী আল্লাহ? এই অপকর্ম করে যা হয়, এই জন্য বলি যে সামনের দিকে এই দুর্নীতিবাজদের অবশ্যই বিচার করতে হবে। এই যে ব্যাংক লুটেরাদের বিচার করতে হবে, বিদেশে যারা টাকা নিয়ে গেছে তাদের বিচার করতে হবে। কোন জায়গায় আপনি বলুন তো, সারা মানুষের চরিত্র নষ্ট করে দিয়েছে। আমার ওখানে একটা ছেলে ছিল, মানে একটু উচ্ছৃঙ্খল মতো মদ খেতে, ও সবাইকে ধরে মদ খাওয়ায় জোর করে, গরিব মানুষকে খাওয়ায়, ওর দলের সংখ্যা বাড়ায়। তারপরে যখন নেশা হয়ে যায় তখন ওর নিজে সারাদিন কামলা দিয়ে 1.5 টাকা 2 টাকা পায়, ওখান থেকে 4 মাসে মদ কিনে খায়। পাকিস্তানের কথা বলতেছে। এই সরকার মনে করলো আমি তো চোর, এই প্রশাসনের সব লোককে চোর বানাবো। সে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হোক, আর্মি হোক, এই হোক, বিভিন্ন ব্যবসা বাণিজ্য বিভিন্ন দিয়ে, যে কথাটা আমি বলেছিলাম যখন আন্দোলন চলে না, আমি উদ্দেশ্য করে বললাম যখন বিজেপি ডিজি যখন বলে ফেললো আন্দোলন আমরা দমাবো, আমি বলেছিলাম বর্ডারে চান, বর্ডার থেকে আপনি মাদক আসতেছে মায়ানমার যদি পারেন এখানে কি আপনার যান ওখানে। তারপর সেনাবাহিনী নামলেন, আমি সেনাবাহিনীকে বলেছিলাম উদ্দেশ্য করে ট্যাঙ্ক থেকে একটা গোলা ছড়েন তো। আমি চ্যালেঞ্জ করছি ট্যাঙ্ক থেকে একটা গোলা ছড়িয়ে দেখেন কী হয়। তারপরে 2 দিন পরে বললাম যে এই সরকারকে রক্ষা করতে গিয়ে সরকারের দল তার অঙ্গ সংগঠন ফেল করেছে, পুলিশ ফেল করেছে, বিজেপি ফেল করেছে, র্যাব ফেল করেছে, সোয়াত ফেল করেছে, আনসার ফেল করেছে, রিজার্ভ ফোর্স ফেল করেছে। এই সরকারকে যদি টিকিয়ে রাখতে চায় আর্মিও ফেল করবে। এদের রক্ষা করার ক্ষমতা কারণ নেই। আমি চাই না বাংলাদেশের আন্দোলনকারীদের কাছে আর্মি পরাজিত হোক। আর্মি আমাদের গর্বিত একটা বাহিনী। আর আর্মি যদি আমাদের কাছে পরাজিত হয় এই আন্দোলনের কাছে, তাহলে মিয়ানমার যদি আক্রমণ করে যায় ভারত উঠবে, আর ভারত আক্রমণ করলে বঙ্গোপসাগর ডুবে মরবে। তাই বলছি আপনাদেরকে ট্যাঙ্ক নিয়ে ভিতরে চলে যান। আর যদি যেতে নাও পারেন, রাষ্ট্রীয় ক্ষমতায় যেহেতু একটা দল আছে, আপনারা গুলি ছুড়বেন না। আমি সেনাবাহিনীকে ধন্যবাদ দিই, তারা কিন্তু গুলি ছুড়ে নাই। 2-1টা গুলি ছুড়েছে আকাশের দিকে। অবশ্যই এই আর্মি এরশাদের আর্মি না, এই আর্মি বিভিন্ন মইনুর আর্মি না। এই আর্মির ছাত্রদের ভিতরে যেমন জাগরণ এসেছে, রক্তে আগুন লেগেছে, এই আর্মিদের ভিতরে আমি দেখলাম পেশাদারিত্ব দেখলাম। আমরা সত্যি তাদের ভূমিকার কাছে আমাদের ভূমিকাকে আমাদের স্মরণ করতেই হবে। বিশেষ করে সেনাপ্রধানকে, কাছের আত্মীয়, তারপর দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, গণতন্ত্রের সাথে, বাংলাদেশের স্বার্থে উনি একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন। তাহলে আজকে বাংলাদেশে কোথায় যেত? হতো হাজার হাজার মারা যেত। আপনার চিন্তা করেন গণভবনে কোথায় শুনতাম আপনার কি ভারত থেকে ওরা পাহারা দেয়, বাংলাদেশের মধ্যে চেহারা লাগে না, দেখা যায় না, কি ভারতের কী বাহিনী আছে একটা, তারা পাহারা দেয়। কই যখন লোকজন সব ঢুকে গেল, কিসের গণভবন, কিসের সংসদ ভবন, কিসের 32 নম্বর। আপনার চিন্তা করতে পারেন পৃথিবীতে আপনি দেখেছেন পুলিশ পালিয়ে যাচ্ছে, সমস্ত পুলিশ ছেড়ে। কেন? এমন অপরাধ তারা করেছে। একটা স্লোগান ছিল না, মাছের রাজা ইলিশ, দেশের রাজা পুলিশ। এত অপমান করেছিল যে পুলিশে পালিয়ে, এখনও পুলিশ কিন্তু সুস্থ হতে পারে না। এই যে মিথ্যা মামলা দিয়েছে, আমি বারবার বলতাম এই মিথ্যা মামলা দিয়েছে, তাদের আঙুলগুলিকে টেস্ট করার দরকার। এই আঙুলদের লেখলো কী করে এখন মিথ্যা মামলা? তাই আমি মনে করি অনেক হয়েছে, অনেক হয়েছে। এখন সরকারকে বলবো এদেরকে দমন করতে, এটা যেন মাথা চায় ধরতে না পারে। আপনি চিন্তা করতে পারেন যে 75-এর 15 আগস্টের পর 76-এ কিন্তু অনেক জায়গায় দোয়া মাহফিল হয়েছে। আর এইবার 15.5 বছর ক্ষমতা থাকলেও জিয়া রহমান নামে যত কিচ্ছা কাহিনী, তারেক রহমান নামে যত অপবাদ, ম্যাডাম খালেদা নামে যত অপবাদ, বিএনপি নামে যত অপবাদ দিল, 15 বছর কী শিখলো? যে সেটার বয়স 7 বছর ছিল, এই আওয়ামী লীগ ক্ষমতা হয়েছে, তার বয়স 23 বছর, 23.5 বছর, 24 বছর, এরাই তো নামলো মাঠে। তাহলে এই যে এত মিথ্যা, এত কিছু শেখালো এক ব্যক্তি, এক দল, এত কিছু করলো, ছাত্ররা কোনোটাই গ্রহণ করেনি। কেন? ওরা বাস্তবে দেখেছে আমি বাজারে গেলে বাজার করতে পারে না, হাটে গেলে সম্মান মতো ফিরে আসতে পারে না, আমি কোর্টে গেলে আমি বিচার পাই না, বিনা কারণে ধরে নিয়ে যায়, অত্যাচার নির্যাতন করে। এই জন্য বলবো সব শিক্ষা নিয়ে আগামী দিনে রাষ্ট্রতে ভালো দিকে চলবে এরকম প্রত্যাশা। ক্লোজিং রিমার্কস। ক্লোজিং রিমার্কসে আমি বলবো যে আমরা 5 মিনিটস। জি আচ্ছা, তো ক্লোজিং রিমার্কসে আমি বলবো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যে আমরা বড় একটা অর্জন করেছি। এই বড় অর্জনের সাথে আমাদের অনেক বড় দায়িত্ব আছে। বড় দায়িত্ব হলো যে আমরা সবাই মিলে যেন জনগণের প্রত্যাশার সরকার
এবং প্রত্যাশার ভবিষ্যৎ বাংলাদেশ তাদেরকে উপহার দিতে পারি। সেই উপহার দেবার জন্য গত অলমোস্ট 10 বছর ধরে আমি রাজনীতিতে যার সাথেই কথা বলি, আমি একটা কথা বলি, চলেন ভাই আমরা সবাই মিলে একটা জাতীয় ঐক্যতে আসি, যেন এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা একসাথে লড়াই করতে পারি। তাহলে হয়তো একটা সুযোগ আমরা তৈরি করতে পারি যেখানে এদের পতন ঘটিয়ে জনগণকে গণতন্ত্র দিতে পারবো। আলটিমেটলি আমার কথায় না হলেও একটা ঐক্য হয়ে আমরা এই ফ্যাসিস্ট সরকারকে দূর করতে পারলাম। কিন্তু এই ফ্যাসিস্ট সরকার আমাদেরকে এত ভঙ্গুর অবস্থায় রেখে গেছে, ইনস্টিটিউশনালি এত দুর্বল রেখে গেছে, যেমন আজকে পুলিশ বাহিনী ভেঙে গেছে, আজকে জুডিশিয়ারি ভেঙে গেছে, আজকে আপনার লোকাল গভর্নমেন্ট ভেঙে গেছে। আপনি আজকে যে কোনো অফিসে যান, যে কোনো ব্যাংকে যান, ইভেন কি অনেক স্কুল বন্ধ, কারণ প্রিন্সিপালগুলো ভাই আওয়ামী লীগের আপনার ইসে ছিল, তারা প্রিন্সিপাল ভেঙেছে। আজকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চেঞ্জ করতে হচ্ছে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়। মানে এমন কোনো জায়গা নেই যেখানে তারা শক্তভাবে দলীয়করণ করেনি, এবং শক্তভাবে শুধু দলীয়করণ না, আসলে শক্তভাবে হাসিনাকরণ করেনি। কারণ এখানে সব ব্যক্তিগুলো যে আসলে আওয়ামী লীগ তাও না, কিন্তু এরা গোপালগঞ্জের, এরা শেখ হাসিনার দোসর, এইটা ছিল হলো কেস। সো এই জিনিসগুলো থেকে যদি দেশকে আমরা আসলেই মুক্তি দিতে চাই, তাহলে যতই আমরা নির্বাচনের পরের সরকার যেটাই হোক না কেন, সেটাকেও আসলে কিছু দূর একটা ঐক্যের সরকার হতে হবে। মানে এর আগে বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন থেকে আমরা শুনেছি ওনারা জাতীয় সরকারের কথা বলেছেন, এবং তখন একসময় আমরা আনন্দিত হয়েছি যে জাতীয় সরকারের কথা বলেছেন। মানে আওয়ামী লীগের সাথে যারা যুদ্ধ করেছি, মানে এই যে এই ফ্যাসিজমের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছি, আমাদের সবার অনেক অবদান আছে, সবার অনেক ত্যাগ স্বীকার আছে, অবদান তো আমাদের বাইরেও অনেকের আছে, সবার অনেক ত্যাগ স্বীকার আছে। তো এই জায়গাটা থেকে আমরা সবাই আরেকটু যদি ত্যাগ স্বীকার করে, আরেকটু নিজেদের যত ইগো বা যা কিছু আছে আলাদা করে সরিয়ে রেখে একসাথে কাজ করে আমরা ওই জাতীয় সরকারের মতো একটা কাঠামোতে যদি জনগণের জন্য কাজ করে তাদেরকে আবার ওই যে ডেমোক্রেসি এস্টাবলিশ করে দিতে পারি। এই যে গণভবনে যে লুটতরাজ হয়েছে, এইটা হয়েছে কেন? কারণ কোথাও কিছু বাকি ছিল না। এবং যেটা সত্যি কথা যে এত জায়গায় এতভাবে দলীয়করণ হয়েছে যে অনেকে হয়তো চিন্তা করেছে আচ্ছা একটু লুটতরাজ হলে অনেক ধরনের এভিডেন্স যেগুলো হয়তো আমাদের বিরুদ্ধে থাকতে পারে সেগুলো হয়তো লোকজনই পুড়িয়ে দেবে। অনেক ধরনের এভিডেন্স থানা পুড়ে গেছে, চলে গেছে, অনেক ধরনের এভিডেন্স, অনেক ধরনের অফিস পুড়ে গেছে, চলে গেছে। আপনার আপনার এই যে কি বলে সেতু ভবন বা যে কোনো যতগুলো জায়গা পুরানো হয়েছে, পুড়িয়েছে তো ভাই ওই আওয়ামী লীগের লোকজনরাই, তারা পুড়িয়েছে। তো ওই পার্টিকুলার বিল্ডিংগুলোর প্রতি তাদের চোখ কেন ছিল? কোথাও না কোথাও কারো না কারো তো কিছু এভিডেন্স ছিল। যেমন বিটিভি, এটা নিয়ে তো কিছু খবরেও এসেছিল যে বিটিভির যে মহাপরিচালক তার কিছু করাপশনের কেস ঢাকবার জন্য ওইখানে যেহেতু মারামারিটা হচ্ছিল, গন্ডগোলটা হচ্ছিল, সে নিজে তার লোকজন লাগিয়ে আরেকটু আগুন লাগিয়ে দিয়েছে। এই ধরনের ঘটনা অনেক জায়গায় ঘটেছে। কারণ কি? কারণ প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের লোক বা হাসিনার লোক 15.5 বছর ধরে ঢুকানো। আজকে হঠাৎ করে এই সরকার, মানে এই অন্তর্বর্তীকালীন সরকার এটা বদলাতে পারবে, এটা আসলে সম্ভবই না। তাদের কাছ থেকে এই এক্সপেকটেশন করাটাও তাদের কাছ থেকে ভুল এক্সপেকটেশন এবং তাদের উপরে বেশি চাপ দেয়া। সো এই যে আমরা নির্বাচন করে জনগণের একটা সরকার নিয়ে আসবো, কিন্তু এই জনগণের সরকার আনার পরও এইখানেও সবাইকে একত্রিত হয়ে একটা জাতীয় সরকারের মতো একটা অবস্থান থেকে যদি আমরা কাজ করতে পারি, তাহলে হয়তো সম্ভব যে 3, 4, 5 বছরে আমরা এই যে আমাদের প্রত্যেকটা অবকাঠামোগুলো, মানে আমাদের পুরো প্রতিষ্ঠানগুলো সব জায়গায় হয়তো আমরা উন্নয়ন করে একটা জায়গায় যে রিফর্মের কথা যেটা জনগণের আজকে চাওয়া, এই রিফর্মটা হয়তো আমরা বাস্তবিকভাবে করতে পারি। সো আপনি যেটা বললেন যে ক্লোজিং রিমার্ক, আমার ক্লোজিং রিমার্ক একটাই হবে যে এতদিন একতার একসাথে কাজ করার ডাক ছিল আন্দোলনের জন্য, আজকে আসলে একতা একসাথে কাজ করার কাজ আসলেই দেশ গড়বার জন্য। আমি শেষ করি যে ওই কথার সাথে একমত যে এই যে বিটিভি, দুর্যোগ ব্যবস্থাপনা, সেতু ভবন 16 তলা পর্যন্ত উঠে গেছে। কোনো আন্দোলনকারীকে পকেটে 2 লক্ষ টাকা ভরে দেওয়া যেত, তো 16 তলা যেত না। সমস্ত কর্মগুলো তারা, এবং দেখেন এই জায়গাতে মানুষ মারা যায়নি। একমাত্র বিটিভির ওখানে একজন মানুষ মারা গেছে। সেতু ভবন বলেন, ওই ভবন, একটা মানুষ মারা যায়নি। আপনার মেট্রো রেল, এখানেও মানুষ মারা যায়নি। তাহলে কি তারা কারা করলো? এটা তাদের পরিকল্পিত হয়ে যায়। এবং তার কারণেই তো মানে সেই সময় প্রধানমন্ত্রী কী বললো, অবকাঠামোর পুরো মানুষ পড়ে গেছে, তার চেয়ে অবকাঠামোর দাম বেশি হয়ে গেল। এই যে অবস্থাটা হলো, এখন যে জায়গাটা আমি বলতে চাচ্ছি যে এরা এমন জায়গায় নিয়ে গেছে, এখান থেকে ফেরত আসা বহুত কঠিন। কোন জায়গায় আপনি হাত দেবেন? যেখানে হাত দেবেন সেখানে পুড়ে যাবে, যেখানে হাত দেবেন সেখানে আপনার হাত ছাই হয়ে যাবে, এমন জায়গায় করে গেছে। এবং এরা যা এদেশের সমস্ত, আমি অনেক দিন আপনার এখনও বলেছি যে আমার অনেক এসপিডিসির সাথে আমার কথা হতো,
বলে ভাই যদি কোনো একটা চাকরি পেতাম কোনো মতো খেয়ে পড়ে বাচ্চাদের লেখাপড়া করতে পারতাম করতাম না কাজ। এই মিথ্যাবাদী কে বলে? এসপি বাসায় যাতে বউকে ধমক দিয়ে বলে ধর তুই ধমক দিতে ভোট করে আসলে বিনা ভোটের সরকার বানায় আসলে 3% ভোটকে 30% বানায় আসলে 100% ভোট দেয় এসপি ধমক দিতে তার ছেলে মেয়ে বলে কী বলতেছো তুমি অকাম করছো আমি কী করছি? এই যে ওই জায়গাটা নিয়ে কাউকে ঠিক রাখে না, সমস্ত মানুষের চরিত্রগুলো আপনি নষ্ট করে দিয়েছে। আপনি দেখেন তার নাহলে পাপ কোন জায়গায় আপনি দেখেন। প্রধানমন্ত্রী সাংবাদিক সম্মেলন বলে যে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক, এর বলে কেউ? আমার পিয়ন হেলিকপ্টার ছাড়া চড়েই না। সত্যি কথা বলেছেন, চড়েই না। তাহলে ওনার কত হাজার কোটি টাকা আছে? তো ওনার কত হাজার কোটি টাকা, তার পিয়নও যদি 400 কোটি টাকা হেলিকপ্টার না চলে তাহলে ওনার কত টাকা আছে আপনি চিন্তা করেন। এই যে একটা সরকার কি বলতো, আগের দিনকে হুঙ্কার দিল জাহাঙ্গীর নবী, কত হুঙ্কার দিল না? কোথায় গেল হুঙ্কার? অপকর্মের কাছে কোনো দিন কেউ অপকর্ম করে বড় কথা আমি কেন বলতে পারি? আমি বললাম আমাকে ধরে নিয়ে গেলে মারেন পিটান, আমি যাতাই এই যাবৎ বলে আসছি যে 90-এর আন্দোলন করেছি, মুক্তিযুদ্ধে গেছে, এখনও 6তলা বাসায় থাকি, ভাড়া বাসায় থাকি, লিফট নাই, 6তলা বাসা, আমার ওয়াইফকে নিয়ে আমি হেঁটে হেঁটে উঠি, কষ্ট করে উঠি। এই জন্য তো আমি বলতে পারি। আমাকে যখন টকশো ধরে নিয়ে বলেছি কথা, আমি তো বলবো না কেন? আজকে তো আমি বলতে চাই, আমি আমাদের নেতা জনাব তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং মোহাম্মদ সচিব বলেছে, পরিষ্কার করে টেলিফোন বলেছে, আইন হাতে তুলে নেওয়া যাবে না। কিছু কিছু উশৃঙ্খল লোক কিছু করতেছে, কিছু আবার আওয়ামী লীগ সেজে তারা মন্দির পোড়াচ্ছে, ডাকাতি করতে চান। আমি আমার পুরোনো এলাকায় দিলাম, এরকম এই জিনিসগুলো তাদের মানতে হবে। আমিও সেইগুলির ব্যাপারে আমি বলছি, আমার এলাকায় কিছু ছোটোখাটো দুষ্টু কিছু লোক আছে, আবার অন্য দলের আছে, গরু চুরিকে নিয়ে যাচ্ছে, গরু ফেরত দিয়ে আসছে, যা ফেরত দিয়ে আসছে, যে জায়গা থেকে নিয়ে আসছে ওই জায়গায় দিয়ে আসো। আমার ওখানে একটা জিনিস ঘটছে, আওয়ামী লীগ বিএনপি করার কারণে আপনার খালাতো ভাই প্রথমে একটা ঘটনার মধ্যে দিয়ে একটা মারা গেছে। আপনি কি বিশ্বযুদ্ধ বলেন আপনার খালি দেখাবো, আপনার কেন ওটা পাঠাবো, মানে কী যে ওরা করেছে। আজকে অনেকেই মায়াখানা করতেছে, আরে বাস স্ট্যান্ড দখল করে, আরে বাস স্ট্যান্ড ছিল বিএনপির দখলে, তুমি আজকে 15 বছর একা দখল করে খাইছো, আজকে সেখানে তো যেতেই পারে। তাই বলে এটাও করি না, কিন্তু আওয়ামী লীগের অপরগুলির কথা যে তারা যে দুঃসহ জীবন আমাদেরকে দিয়েছে, দিনের পর দিন আমার নামাজ পড়তে পারে না, আমার রোজার নামাজ পড়তে পারে না, জুম্মা নামাজ পড়তে পারে না, ঈদের নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, হাজার হাজার মানুষের মৃত্যু হত্যাকে কেন্দ্র করে মানুষকে মুসল্লি ধরে কারাগারে দিলে, মিথ্যা মামলা দিয়ে বাণিজ্য করলো। আজকে আমি বলবো যে এই মামলার আসামির সংখ্যা কমাতে হবে এবং আর যেন এই গ্রেপ্তার বাণিজ্য না হয়। থানায় মামলা দিলেন 500, তারপর গেল টাকা, এই টাকা যারা প্রশাসনে আছেন তাদেরকে বলি টাকা কিন্তু কেউ নিয়ে যেতে পারে না, নিয়ে গেলেও বাংলাদেশে তারা থাকতে পারে না। এসছে বড় উদাহরণ কি, হারুন সাহেব ডিবিরিয়ে আমার ছোটো ভাই আমাকে ধরতে না পারে নিয়ে গিয়ে ধরে ইলেকট্রিক শক দিয়েছে এবং পিটানোতে রোজ পিটায়, এবং প্রত্যেক আমি কোন বাড়িতে আসে প্রত্যেকদিন তাকে নিয়ে আসে। এরকম এই যে আমাদের টুকু, আমাদের নীরব, প্রত্যেকটা সিনিয়র নেতাদের গায়ে হাত দিয়েছে, আপনার নূর থেকে শুরু করে। এটা কি কাজ? আমি ওসব বলেছি তো, স্পষ্ট বলেছি, বেঞ্চে থাকতে পারে নাই, আপনারা ওর চেয়ে বেশি টাকার লুট করেছেন, চুরি। চোর কোনোদিন ভালো কাজ করতে পারে না। তাই আজকে যারা এখন প্রশাসনে যারা আছেন, এখন দোহাই লাগে, আল্লাহর দোহাই লাগে, ছাত্রদের রক্তদানের মধ্য দিয়ে আপনারা ক্ষমতা এসেছেন, আপনারা আজকে বিভিন্ন ভালো প্রতিষ্ঠানে আসছেন, দুর্নীতিমুক্ত থাকবেন, জনগণকে অন্তত জনগণ যে প্রত্যাশা করছে সেই প্রত্যাশা যেন পূরণ হয়। এই কথা আমি আবারও বলবো, এবং আমি মনে করি যে বাংলাদেশ সামনে থেকে এগিয়ে যাবে, যেতেই হবে বাংলাদেশকে। এই বাংলাদেশের ছাত্রীরা দেখেছে পৃথিবীর মানুষ কিন্তু অনুকরণ করবে, যে চুরি করে কেউ কোন পার পায় না, মিথ্যাচার করে, অত্যাচার করে, নির্যাতন করে, গণতন্ত্র হত্যা করে ক্ষমতায় টিকে থাকা যায় না। এটা সবাইকে মনে রাখতে হবে। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার ববি হাজ্জাজ এবং মিস্টার হাবিবুর রহমান হাবিব, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, আমার দুপাশে দুজন রাজনীতিক এবং দুজনেরই চাওয়া অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে তারা একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন দেবেন এবং যার মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতা জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে থাকবে। কোনো সময় ওনারা বেঁধে দিচ্ছেন না, কিন্তু ওনারা চান এটা সরকার করুক, একটা যৌক্তিক সময়ের মতো যত দ্রুততার সঙ্গে করুক। আরেকটা কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে বাংলাদেশকে আসলে মিথ্যার চর্চাটা অনেক বেশি হয় রাজনীতিতে, অর্থনীতিতে, সর্বত্র। মিথ্যাটাকে আসুন আমরা সকলেই পরিহার করি, রাজনীতিবিদরাও করবেন, আমরা নাগরিকরাও যেন করি। এবং এটা আমাদের মাথায় রাখতে হবে, 5ই আগস্ট আরও একবার প্রমাণিত হচ্ছে যে সত্যের জয় অনিবার্য এবং মিথ্যাটা সবসময় পরিত্যাজ্য। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।